এসএসসি 26 ব্যাচ অলরেডি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। টেস্ট পরীক্ষা চলমান, আর সামনে যে পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে সেটা হচ্ছে এসএসসি। তো পড়াশোনা অনেক ফাঁকি ঝুঁকি দিছো, তো যাই হোক এখন ভালো হয়ে যাও। তো ভালো হইতে পয়সা লাগে না, পরামর্শ লাগে, আর পরামর্শ প্লাস পড়াশোনা দুইটাই দিবে ইকবাল স্যার। তো যাই হোক, আজকে শুরু করব প্রথম অধ্যায় দিয়ে। তো প্রথম অধ্যায় থেকে ইনশাআল্লাহ তোমরা 13 মার্কের প্রশ্ন পাবা। 10 মার্ক হচ্ছে উদ্দীপক, আর 3 মার্ক হচ্ছে এমসিকিউ। তার মানে তোমার 13 মার্ক কিন্তু কনফার্ম। আর সাথে বোনাস যদি ওই যে তোমার যদি আসে, যেহেতু তোমরা 26 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের ছোট প্রশ্ন নাই, তো 13 মার্ক কনফার্ম থাকে ইনশাআল্লাহ আসবেই। তো এই 13 মার্ক তুমি পাওয়ার জন্য আমি 3টা ক্লাস নিব। এই অধ্যায়টা শেষ করার জন্য মাত্র আমি 3টা ক্লাস নিব, এবং এই 3টা ক্লাস হবে আগুন আগুন হবে, আগুন, একদম পুরো আগুন। তুমি যদি ফিল করো আমার সাথে সাথে, আমার পরামর্শ অনুযায়ী যদি একটু স্টাডি করো, একটু যদি ফিল করো, একটু ফিল, বায়োলজি আসলে ফিল করতে হয়। তো বায়োলজি যদি একটু ফিল করো, তাহলে এই চ্যাপ্টার তোমার একবারে পুরোই 13তে 13 পাবা ইনশাআল্লাহ। কনফার্ম আমি, কনফার্ম করলাম আমি। তো যাই হোক, অধ্যায়টা তো আমার ক্লাস করার আগে তোমাদেরকে পরামর্শ, খাতা প্লাস মাথা দুইটাই ঠিক রাখতে হবে। খাতা থাকবে প্লাস মাথা থাকবে, লিখবে তুমি খাতায় আর থাকবে তোমার মাথায়। তো যাই হোক, এই খাতার মাথা ঠিক রাখলে ইনশাআল্লাহ যে কোনো সাবজেক্টকে পানি পানি করে দিতে পারবা, যে কোনো টপিক্সকেই পানি পানি করে দিতে পারবা। তো টপিক্সের নামটা একটু, অধ্যায়ের নামটা একটু লিখে ফেলো সবাই। জীবন পাঠ, অধ্যায় 1। ওকে, তো আজকে আমি আমার এই অধ্যায়ের উপর আমি সর্বমোট 3টা লেকচার তোমাদেরকে প্রোভাইড করব। আমাদের যে ক্লাসরুম ইউটিউব চ্যানেল আছে সেখানে ইতোমধ্যে ইংরেজি ভার্সনের 2টা লেকচার প্রদান করা হয়েছে। তো যাই হোক, তোমরা যারা বাংলা ভার্সনের শিক্ষার্থী আছো, তো তাদের জন্য আজকে হচ্ছে লেকচার 1, অধ্যায় হচ্ছে জীবন পাঠ। তো এই জীবন পাঠ থেকে আজকে আমার যে লেকচার 1, এখানে আমরা কি শিখব? এখানে আমরা মূলত শিখব হচ্ছে তোমার জীববিজ্ঞানের ধারণা, আর জীববিজ্ঞানের কিছু শাখা আছে, সেইগুলো সম্বন্ধে মূলত আমি এই লেকচার 1-এ আলোচনা করব। তো আমরা বরাবরের মতো আমরা জানি যে জীববিজ্ঞানের ধারণা বলতে আমরা কি বুঝি। আসলে বিজ্ঞানের অনেকগুলা কি আছে, শাখা আছে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান। তো আমাদের চারপাশে কি আছে, অনেক জীব আছে, যাদের জীবন আছে তাদেরকে মূলত আমরা জীব বলতেছি। আবার এই জীবগুলো আবার কি এই জড় উপাদানের উপর নির্ভরশীল, যাদের জীবন নাই তারা হচ্ছে জড়। এই জড় উপাদানগুলো বিজ্ঞানের 2টি শাখায় আলোচনা করা হয়, সেটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে রসায়ন। আর জীব নিয়ে আলোচনা করা হয় মূলত জীববিজ্ঞানে। জীব নিয়ে আলোচনা করা হয় মূলত জীববিজ্ঞানে। আর এই জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি। ইংরেজিতে জীববিজ্ঞানকে বলা হয় বায়োলজি। তাহলে বায়োলজি শব্দটা কিন্তু ইংরেজি, কিন্তু এই ইংরেজি শব্দ বায়োলজি, এটা আবার তোমার 2টা গ্রিক শব্দ থেকে আগত। কি শব্দ ভাই? 2টা গ্রিক শব্দ। শব্দটা কি? শব্দ 2টা হচ্ছে, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস। তার মানে এই যে ইংরেজি শব্দ বায়োলজি, এটা 2টা গ্রিক শব্দ থেকে আগত, যার একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস। বায়োস মানে কি? বায়োস মানে হচ্ছে জীবন, ইংরেজিতে যেটা আমরা বলি লাইফ, লাইফ জীবন, তাই না? ওকে, যার জীবন আছে তার মরণও কিন্তু আছে, তার মানে আমাদের মরতে হবে, সত্য। তো বায়োস মানে হচ্ছে কি জীবন, আর লোগোস মানে হচ্ছে কি এই জ্ঞান। লোগোস মানে হচ্ছে কি জ্ঞান, যেটাকে ইংরেজিতে বলা হয় নলেজ। ওকে, তাহলে আমরা দেখলাম এই যে বায়োলজি ইংরেজি শব্দ, এটা 2টা গ্রিক শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস, আরেকটি হচ্ছে লোগোস। বায়োস শব্দের অর্থ জীবন, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখা পাঠ করলে জীবন সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়, জীবন সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়, বা বিজ্ঞানের যে শাখায় জীবন নিয়ে আলোচনা করা হয়, এই লোগোস শব্দের আরেক অর্থ কিন্তু ডিসকাশন বা আলোচনা বা ডিসকাশন। তাহলে বিজ্ঞানের যে শাখায় জীবন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি জীববিজ্ঞান, যার ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি। এখন এই জীববিজ্ঞানের পিতা, জীববিজ্ঞানের জনক, এই জনকটা হচ্ছে কে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তাহলে এই যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তাকে কি বলতেছি আমরা? জীববিজ্ঞানের জনক বলতেছি। ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি কিন্তু বোর্ডের এমসিকিউতে আসছে, সুতরাং মাথায় প্লাস খাতায় রেখো। জীববিজ্ঞানের জনক হচ্ছে এই অ্যারিস্টটল। কেন অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়? কারণ তিনি সর্বপ্রথম জীবজগৎকে পর্যবেক্ষণ করেন, তিনি সর্বপ্রথম জীবজগৎকে শ্রেণীবিন্যস্ত করেন। কথা বুঝাইছি? সেটা হচ্ছে কথা যদি বুঝতে পারো, তিনি সর্বপ্রথম জীবজগৎকে পর্যবেক্ষণ করেন, উপলব্ধি করেন, এবং তিনি সর্বপ্রথম জীবজগৎকে শ্রেণীবিন্যস্ত করেন। এই কারণে এই গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। আর এই জীববিজ্ঞানের সূচনা অর্থাৎ প্রাচীনকাল থেকেই শুরু হয়েছিল। সভ্যতার একবারে শুরুর দিক থেকেই জীববিজ্ঞানের চর্চা হয়েছিল। যে সকল দেশে জীববিজ্ঞানের চর্চা হয়েছিল সেই সকল দেশগুলোর নাম তোমাকে একটু মাথায় রাখতে হবে। কথা ক্লিয়ার? যে সকল দেশগুলো যেখানে তোমার জীববিজ্ঞানের কি হয়েছিল, চর্চা হয়েছিল, সেই দেশগুলোর নাম তোমাকে মাথায় রাখতে হবে। যেমন গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, চীন, ভারত সহ বেশ কিছু অঞ্চলে একবারে সভ্যতার শুরুর দিক থেকেই জীববিজ্ঞানের চর্চা হয়েছিল, এবং এই জীববিজ্ঞান কৃষি এবং চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে ওভারঅল তোমাদেরকে একটা জীববিজ্ঞানের ধারণা দিলাম, যেখানে জীব নিয়ে আলোচনা করা হবে, যার ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি, যেটা দুইটা গ্রিক শব্দ থেকে আগত, সেটা হচ্ছে বায়োস, লোগোস। বায়োস মানে জীবন, আর লোগোস মানে আলোচনা, জ্ঞান ইত্যাদি। তো এই কথাগুলো আবার জীববিজ্ঞানের চর্চা হয়েছিল কোথায়, এই সামষ্টিক বিষয়গুলো, এই ইনফরমেশনগুলো তোমার একটু মাথায় প্লাস খাতায় রাখলে আই হোপ জীববিজ্ঞানের ধারণা থেকে তুমি আটকাবা না। কথা ক্লিয়ার? ওকে, নাও এবার চলে আসো জীববিজ্ঞানের শাখা। ওকে, তাহলে আমাদের জীববিজ্ঞানের ধারণা কমপ্লিট, ক্লিয়ার। নাও হচ্ছে জীববিজ্ঞানের শাখা। তাহলে খাতায় একটু লিখে ফেলো, জীববিজ্ঞানের শাখা। তো আমাদের চারপাশ যদি আমরা একটু লক্ষ্য করি, একটু খেয়াল করি, তাহলে তুমি কি দেখতে পারবা? তুমি দেখবা উদ্ভিদ আছে, আর কি আছে? প্রাণী আছে। ওকে, চারপাশে যেগুলা দেখা যায়। আবার কিছু জীব আছে যাদেরকে খালি চোখে কিন্তু দেখা যায় না, দেখার জন্য লাগে কি? অণুবীক্ষণ যন্ত্র লাগে। তো তাদের নাম হচ্ছে অণুজীব। তারাও জীব, কিন্তু তারা অণুজীব, যাদেরকে খালি চোখে দেখা যায় না। কিন্তু এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছ, লতা পাতা, এরা জীব, এদেরকে খালি চোখে দেখা যায়। ওকে, তো যাই হোক, তো এই যে এই জন্য যে চারপাশে যে বিস্তৃতি, তো উদ্ভিদ আর প্রাণী, তো জীববিজ্ঞানকে শুরু থেকেই দুই ভাগে ভাগ করা যেত, বা ভাগ করা হয়ে থাকতো, বা ভাগ করা হয়। সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। কিন্তু বর্তমানে জীববিজ্ঞানের বহু শাখা রয়েছে বর্তমানে। সেটা প্রয়োজনের তাগিদে উদ্ভাবন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। যে বর্তমানে জীববিজ্ঞানের বহু শাখা রয়েছে, এবং আলোচনার সুবিধার্থে জীববিজ্ঞানের এই শাখাগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে জীববিজ্ঞানের শাখাগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান। তাহলে আমরা একটু খাতায় প্লাস মাথায় রাখি, ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। কথা ক্লিয়ার? তাহলে এই যে জীববিজ্ঞানের যে ব্যাপক শাখা প্রশাখা রয়েছে, এই শাখা প্রশাখাগুলোর কে আলোচনার সুবিধার্থে এই জীববিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এখন প্রশ্ন কিন্তু আসবে এখান থেকেই, একটা এমসিকিউ আসবে ইনশাল্লাহ, একবারে কমন পাবা, এবং এখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্নটা আসে মূলত। আবার অনুধাবনও আসতে পারে, কিভাবে আসবে আমি বলে দিব, ডোন্ট ফিয়ার। ওকে, ভয় পেও না। তো ভৌত বা মৌলিক জীববিজ্ঞান কি? ওকে, জীববিজ্ঞানের যে অংশে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, ডিরেক্ট খালি মনে রাখবা, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, বা লিখিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অর্থাৎ এটা হচ্ছে রিটেন, এক কথা এটা কি? রিটেন। তাহলে তোমরা যখন রিটেন দাও, আর একটা হয় কি? প্র্যাকটিক্যাল।
তার মানে প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক। তাহলে এই যে ফলিত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে অংশে ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফলিত, আর তত্ত্বীয় বা লিখিত অংশ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি ভৌত বা মৌলিক জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানের যে অংশে তত্ত্বীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেটা হচ্ছে মৌলিক জীববিজ্ঞান, যার অপর নাম হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর ফলিত জীববিজ্ঞান কি জীববিজ্ঞানের যে অংশে ব্যবহারিক বা প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করা হয়, যেটা মানব কল্যাণের সাথে সংশ্লিষ্ট। মানব কল্যাণের সাথে কি সংশ্লিষ্ট, মানব কল্যাণের সাথে সংশ্লিষ্ট যে দিকগুলো আছে প্রায়োগিক দিক বা ব্যবহারিক দিক, এই অংশগুলো আলোচনা করা হয় কি ফলিত জীববিজ্ঞানে। এবং এই যে ভৌত বা মৌলিক এবং ফলিত এই জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখা সমূহকে তোমার জানতে হবে, এবং এখান থেকেই মূলত প্রশ্ন আসবে, সংজ্ঞা হিসেবে আসবে, নতুবা এমসিকিউ হিসেবে আসবে, অথবা উভয়ই আসতে পারে। সুতরাং পড়তে হবে। ওকে, পড়তে হবে। এই যে জেনে গেলা, যারা জানে তারা মানে, সুতরাং এখন পড়ো, পড়া ছাড়া কোনো উপায় নেই। কারণ অলরেডি তোমরা কিন্তু জানো যে 2025 সালে 6 লাখ পরীক্ষার্থী, 6 লাখ শিশু ফেল করেছে, সুতরাং সাবধান। ওকে, তাহলে আমরা ভৌত শাখা কি বা ভৌত জীববিজ্ঞান কি সেটা জানলাম, যে তত্ত্বীয় বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় বা লিখিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেটা হচ্ছে তত্ত্বীয় সেটা হচ্ছে মৌলিক বা ভৌত জীববিজ্ঞান। এখন আসো, এই যে ভৌত বা মৌলিক এই জীববিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, সেটা কি আমরা একটা একটা করে দেখি। একটা হচ্ছে অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থান। 2 নম্বর শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণী বিন্যাস বিদ্যা। 3 নম্বর আমরা যদি চলি শারীরবিদ্যা, শারীরবিদ্যা। 4 নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে কোষবিদ্যা, টিস্যুবিদ্যা, ভ্রূণবিদ্যা, বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যা। 8 নম্বর বিবর্তন। 9 নম্বর বাস্তুবিদ্যা। ওকে, আমি 10 নম্বর উপরে লিখতেছি, তোমরা একটু বুঝে নাও। সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি। এবং 11 নম্বর হচ্ছে জীবভূগোল। যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছো তারা কি করবা, এই যে বাংলা যে নামগুলো আছে এইগুলো তোমাকে জানতে হবে, পাশাপাশি তোমাকে ইংরেজিটা একবারে জানতে হবে, নো মার্সি, নাইলে তুমি কিন্তু আটকায় যাবা। কথা ক্লিয়ার? কিভাবে প্রশ্ন হতে পারে আর কেন জানবা, দেখো পরীক্ষা আসছে, কোষবিদ্যাকে কি বলা হয়, কোষবিদ্যাকে কি বলা হয়। তার মানে তুমি যদি ইংরেজি না জানো তাহলে কিন্তু আটকে গেলা, 1 মার্ক পাবা না, ছোটাছুটি করা লাগবে পরীক্ষার হলে। কোষবিদ্যাকে বলা হয় সাইটোলজি। ভ্রূণবিদ্যাকে কি বলা হয়, এরকম আসবে এমব্রায়োলজি। জীবভূগোলকে কি বলা হয়, সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি। এই যে জীবভূগোল, বায়োজিওগ্রাফি। অঙ্গ সংস্থানকে কি বলা হয়, মরফোলজি। শারীরবিদ্যাকে কি বলা হয়, ফিজিওলজি। তাইলে এই যে তোমাকে যে শিখাই দিলাম, এইভাবে তুমি কি করবা, বাংলা নামগুলোর সাথে সাথে ইংরেজি নামগুলো তোমরা একবারে খায় ফেলাবা। এখনো সময় আছে, A+ পাওয়া খুবই সহজ, না পাওয়াটা হচ্ছে কঠিন। এখন সিদ্ধান্ত তোমার। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই যে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, যেখানে জীববিজ্ঞানের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওকে, তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, লিখিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, সেটা হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, যার অন্তর্ভুক্ত অনেকগুলো শাখা আছে। এই যে আমি লিখে ফেললাম প্রায় 11টা শাখা, 11টা শাখায় তোমাকে মোটামুটি পড়তে হবে। এখন আমি পড়ায় দিচ্ছি তোমাদেরকে। তাহলে অঙ্গ সংস্থান, এখানে এই সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করতে হবে না, বাট তোমাকে কি ওয়ার্ডটা জানতে হবে, মূল যে শব্দ ওইটা যদি তুমি জানো
তাহলে তুমি অটোমেটিক লিখতে পারবা। আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ, তাই না? সুতরাং বাংলা তো ওই মূল শব্দটা যদি জানা থাকে তুমি একটা সেন্টেন্স বানাইতে পারবা। ওকে, তো অঙ্গ সংস্থান মানে কি? জীববিজ্ঞানের যে শাখায়, জাস্ট এই কথাটা ঠিক রাখবা। সবগুলো এই 11টা শাখার ক্ষেত্রে তুমি এই একই কথা বারবার লিখবা, একই গান বারবার গাইবা। জীববিজ্ঞানের যে শাখায় বা জীববিজ্ঞানের যে শাখায় যে অংশে, ওকে, দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়, দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় অঙ্গ সংস্থান। এই অঙ্গ সংস্থান আবার দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ। ওকে, বাইরের গঠন নিয়ে যখন আলোচনা করা হবে, দেহের বাইরের, তখন হচ্ছে সেটা বাহ্যিক, আর অভ্যন্তরীণ ভেতরের গঠন নিয়ে যখন আলোচনা করা হবে তখন সেটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান। ওকে, ক্লিয়ার? আর অঙ্গ সংস্থানকে কি বলা হয়? মরফোলজি বলা হয়। নেক্সট, শ্রেণীবিন্যাস বিদ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি। ওকে, এখন শ্রেণীবিন্যাস বিদ্যা কি? জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। একবারে ক্লিয়ার, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়, জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, যার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। একবারে খায়া ফেলাইতে হবে, সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস নিয়ে অনেক কথা বলবো ইনশাল্লাহ দ্বিতীয় লেকচারে। ওকে, একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এবার চলে আসো শারীরবিদ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা, পরীক্ষায় আসার মতো, পরীক্ষা আসতেই পারে। শারীরবিদ্যা কি বা ফিজিওলজি কি? শারীরবিদ্যাকে ইংরেজিতে বলা হয় ফিজিওলজি। তো শারীরবিদ্যা কি? বিভিন্ন অঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। তাহলে জীববিজ্ঞানের যে অংশে দেহের বা বিভিন্ন অঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় শারীরবিদ্যা। যেমন শ্বসন, এবং এই শ্বসনটা কিন্তু একটা নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়। রেচন, এটাও কিন্তু একটা নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়। সালোক সংশ্লেষণ, এখানে কিন্তু একটা নির্দিষ্ট অংশ আছে। তো এই যে বিভিন্ন অংশ ভিত্তিক যে কার্যাবলী, অঙ্গের বিভিন্ন রাসায়নিক যে কার্যাবলী, এই কার্যাবলী নিয়ে জীববিজ্ঞানের যে অংশে আলোচনা করা হয় সেটি হচ্ছে শারীরবিদ্যা। জীববিজ্ঞানের যে অংশে বিভিন্ন অঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে শারীরবিদ্যা। এবং শারীরবিদ্যার জনক কিন্তু আছে উইলিয়াম হার্ভে, তাকে শারীরবিদ্যার জনক বলা হয়। ওকে, উদাহরণ কিন্তু তিনটা বললাম, যেটা হচ্ছে শ্বসন, রেচন এবং সালোক সংশ্লেষণ। ওকে, নাও কোষবিদ্যা, তার মানে বুঝতেই পারতেছো কোষবিদ্যা, যেখানে কোষ নিয়ে আলোচনা করা হবে। জীববিজ্ঞানের যে অংশে কোষ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কোষবিদ্যা, যাকে ইংরেজিতে বলা হয় সাইটোলজি। ওকে, টিস্যুবিদ্যা, টিস্যু নিয়ে আলোচনা করা হয়। টিস্যু নিয়ে আলোচনা করা, অর্থাৎ টিস্যুবিদ্যাকে কেন এই যে ভৌত বা মৌলিক জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়, পরীক্ষা আসতে পারে 2 মার্কের জন্য, যে কেন টিস্যুবিদ্যাকে বা কোষবিদ্যাকে ভৌত বা মৌলিক জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়। কারণ এখানে টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। টিস্যুর উৎপত্তি, টিস্যুর গঠন, টিস্যুর প্রকারভেদ, টিস্যুর কাজ ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এই কারণেই এটা হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো এইভাবে তোমার চলে আসতে পারে কি কোষবিদ্যা। কেন বলা হয় মৌলিক জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়? কোষের বিস্তারিত আলোচনা করা হয়, কোষের গঠন, কোষের প্রকারভেদ, কোষের কার্যাবলী ইত্যাদি। কথা ক্লিয়ার? এই কারণে এটা এই ভৌত বা মৌলিক জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। ওকে, নেক্সট, ভ্রূণবিদ্যা, তার মানে ভ্রূণ নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের যে অংশে ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা, ইংরেজিতে যাকে বলা হয় এমব্রায়োলজি। বংশগতিবিদ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা বা একটা পরীক্ষা আসতে পারে। বংশগতিবিদ্যা কি? জীববিজ্ঞানের যে অংশে বংশগতি নিয়ে আলোচনা করা হয়। বংশগতি, এই যে এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, এটা আবার কোন গতি? হ্যাঁ, এটা আবার কোন গতি? ওকে, বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে সঞ্চারিত হয়। যেমন তুমি দেখতে তোমার বাবার মতো, মায়ের মতো, এই যে মাতা পিতার যে বৈশিষ্ট্য তুমি অর্জন করছো, আবার তোমার বৈশিষ্ট্য তোমার পরবর্তী প্রজন্মে চলে যাবে। এই প্রক্রিয়াটি হচ্ছে বংশগতি। আর এই বংশগতি নিয়ে যে অংশে আলোচনা করা হয় তার নাম হচ্ছে বংশগতিবিদ্যা। এটাকে ইংরেজিতে কিন্তু বলা হয় জেনেটিক্স।
ইংরেজিতে কি বলা হয়? জেনেটিক্স। তোমাদের দ্বাদশ অধ্যায়, অধ্যায় 12, যেটি তোমাদের 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইনক্লুড করা আছে। এই জেনেটিক্সের জনক কিন্তু মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, এটা কিন্তু আছে তোমাদের। তাহলে বংশগতিবিদ্যাকে ইংরেজিতে কি বলা হয়? জেনেটিক্স। ওকে, আর এই বংশগতিবিদ্যার জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, নেক্সট এটা হচ্ছে বিবর্তন। ওকে, বিবর্তনটা কি? বিবর্তন বা ইভলিউশন জীববিজ্ঞানের যে অংশে প্রাণের বিকাশ এবং জীবের বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। বিবর্তনটা কি? ওই যে ক্রমবিকাশের তথ্য, অর্থাৎ ধারাবাহিক যে পরিবর্তন, জীবের ধারাবাহিক পরিবর্তন অর্থাৎ ক্রমবিকাশের তথ্য এবং জীবের বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তাহলে জীবের প্রাণের বিকাশ, বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্য নিয়ে আলোচনা করা হয়, তার নাম হচ্ছে এই বিবর্তন। ইংরেজিতে যাকে বলা হয় ইভলিউশন। ওকে, ইভলিউশন। এই বিবর্তন অংশ তোমাদের অধ্যায় 12তে আছে, তখন আমরা আলোচনা করব এটা। তো এখন মাথায় রাখো, বিবর্তন হচ্ছে কি? একটা প্রক্রিয়া যেখানে জীবের কি হয়? ক্রমাগত পরিবর্তন সাধিত হয়। ওকে, তাহলে জীববিজ্ঞানের যে অংশে ক্রমবিকাশের তথ্য, জীবের প্রাণের বিকাশ, বিবর্তন নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন বাস্তুবিদ্যা। ওকে, জীববিজ্ঞানের যে অংশে জীব ও জড়ের পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এই যে জীব, আমরা জীব, আমাদের জীবন আছে, আমরা কি? জড় পদার্থের উপর নির্ভরশীল। জড় পদার্থ ছাড়া, অর্থাৎ এই যে অক্সিজেন বা বাতাস বলো, পানি বলো, মাটি বলো, এই যে জড় পদার্থ, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না। এই যে এদের সাথে আমাদের যে একটা পারস্পরিক সম্পর্ক, এই মিথস্ক্রিয়া, এই যে একটা সম্পর্ক, এই সংক্রান্ত যে বিদ্যা, সেটি হচ্ছে বাস্তুবিদ্যা, যাকে ইংরেজিতে বলা হয় ইকোলজি। তাহলে জীববিজ্ঞানের যে অংশে জীব ও জড়ের পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। তারপরে চলে আসো এন্ডোক্রাইনোলজি। তাহলে জীববিজ্ঞানের যে অংশে এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য বলে রাখি শিক্ষার্থীরা, আমাদের দেহে কিন্তু দুই ধরনের গ্রন্থি আছে, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা মানে যেগুলো দেহের অভ্যন্তরে থাকে, আর বহিঃক্ষরা হচ্ছে যেগুলো দেহের বাইরে থাকে। তো এই যে অন্তঃক্ষরা গ্রন্থি তোমার হরমোন ক্ষরণ করে, আর বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু এনজাইম ক্ষরণ করে, যেগুলো পরিপাকে সহায়তা করে। তো এই যে এন্ডোক্রাইনোলজি, তাহলে জীববিজ্ঞানের যে অংশে এই অন্তঃক্ষরা গ্রন্থি এবং তাদের ক্ষরণ